সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। এই অনুষ্ঠানটিতে আমরা সাধারণত আলোচনা করে থাকি ফ্যামিলি ল এর আন্ডারে যত ডিসপিউট অ্যারাইজ করে সেই বিষয়গুলো নিয়ে। বরাবরের মতো আমার এই প্রোগ্রামে উপস্থিত আছেন কো-হোস্ট হিসেবে জনাব কায়সার খান। আসসালামু আলাইকুম কায়সার ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের বরাবরের অতিথি প্র্যাকটিসিং ব্যারিস্টার, পাবলিক অ্যাক্সেস ব্যারিস্টার জনাব চৌধুরী সুলতান। তিনি এই ফ্যামিলি ল নিয়েই মেইনলি কাজ করছেন এবং মোস্টলি ফ্যামিলি লয়ের সব খুঁটিনাটি বিষয় তিনি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে, অ্যাডভাইস দিয়ে আপনাদের উপকৃত করবেন। সুলতান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ইমতিয়াজ ভাই। সুলতান ভাই খুবই ব্যস্ত একজন প্র্যাকটিসিং ব্যারিস্টার। তিনি শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ইনফরমেশন দিবেন, আমরা তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা গত প্রোগ্রামে শুরু করেছিলাম চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার নিয়ে। চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারের খুঁটিনাটি বিষয়গুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে কিভাবে একটা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার নিতে হয় যখন লিভিং প্যারেন্ট চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারের জন্য সাধারণত অন্য প্যারেন্টকে সহযোগিতা করে না, বা অনেক সময় এটা খুব সহজ একটা পথ না আদার প্যারেন্টের জন্য চাইল্ড কন্ট্যাক্ট পেতে। তখন কোর্টের দ্বারস্থ হতে হয় এবং এটা একটা ফ্যামিলি প্রসিডিংসের ক্ষেত্রে এটা একটা খুব জটিল একটা বিষয়, যে আপনি কিভাবে বাচ্চাকে যা লিভিং প্যারেন্টের কাছ থেকে একটা লিমিটেড অ্যাক্সেস অথবা পুরো অ্যাক্সেসটা নেবেন। সেই বিষয়গুলো নিয়ে দর্শক আপনারা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। আপনারা আমাদের এই প্রোগ্রামটিতে সরাসরি যুক্ত হতে পারবেন। স্ক্রিনে যে স্টুডিও নাম্বারটি দেওয়া আছে এবং একটি টেক্সট ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, আমার অতিথির সাথে। এছাড়াও এই অনুষ্ঠানের বাইরে আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান, আপনারা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন, অথবা আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজে আপনারা প্রশ্ন রাখতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দিতে। আমাদের একটি কল আছে। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনি স্টুডিওতে কথা বলছেন, আপনার নামটা বলে প্রশ্নটা করুন। আমার নাম সোহরাব চৌধুরী। জি, আপনার প্রশ্নটা বলুন। আমি ইউনিভার্সিটি ক্রেডিট ক্লেম করছি, আমি ইউনিভার্সিটি ক্রেডিট পাই। তখন আমি আমার ওয়াইফের ডিভোর্স দিলাম, দর্শক, আপনার প্রশ্নটি একটু লাউডলি বলতে হবে, আমরা সঠিকভাবে শুনতে পাচ্ছি না। একটু জোরে বলতে হবে, আর আপনার টিভির ভলিউমটা কমাতে হবে। আমি ইউনিভার্সাল ক্রেডিট পাই। হ্যালো, জি বলুন প্লিজ। আমি ইউনিভার্সাল ক্রেডিট পাই। আপনি ইউনিভার্সাল ক্রেডিট পান? ইয়েস, বাট কি আপনার বিষয়টা বলুন। এখন আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিলাম, এখন আমি লিগ্যাল কস্ট লিগ্যাল পাই। ওকে, আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দিতে চান এবং সেটা আপনি লিগ্যাল কস্ট পাবেন কিনা? লিগ্যাল এইড পাবেন কিনা? ইয়েস। দর্শক, আপনি দেখতে থাকুন, কিন্তু আপনি কি একটু আমাকে বলবেন, এটা ডিভোর্স ছাড়াও আপনার অন্য কোনো লিটিগেশনস আছে কিনা? অন্য কোনো আপনার কি বাচ্চা আছে? না, কিছু নাই। শুধু আপনি ডিভোর্স দিবেন, সেক্ষেত্রে আপনি লিগ্যাল এইড পাবেন কিনা? জি, আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন, আমার অতিথি আপনার প্রশ্নটির উত্তর দিবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জি, সুপ্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করতে পারবেন। অ্যাজ আই সাইড, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আপনাদের ফ্যামিলি ল বিষয়ক প্রশ্ন নিয়ে, এবং আমার অতিথি উত্তর দিবেন। সুলতান ভাই, আমরা কথা বলছিলাম জি চাইল্ড অ্যারেঞ্জমেন্ট নিয়ে গত প্রোগ্রামে। আমার
কো হোস্ট কায়সার ভাইকে দিয়ে শুরু করছি, সে প্রশ্নটা করবে। প্রথম প্রশ্ন প্লিজ বলুন প্লিজ। So জি, আমরা কায়সার। obviously child arrangement order নিয়ে কথা বলছি বর্তমানে the previous episode we went through it quite in detail. জি। Previously we were going through domestic abuse. So the question I have is how do they link together when the court is considering child arrangement orders and there's evidence of domestic abuse? How does that get affected? থ্যাংক ইউ কায়সার ভাই, থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। এটা আসলে এই ধন্যবাদ ইমতিয়াজ ভাইকে আমাকে প্রত্যেকটা প্রোগ্রামে ডাকার জন্য। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমি We are so grateful as well. কথা বলছি, আপনাদেরকে অ্যাসিস্ট করছি। কায়সার ভাইয়ের প্রশ্নের উত্তরটা হচ্ছে দর্শক, যে যেখানে ডোমেস্টিক ভায়োলেশনের কোয়েশ্চনটা চলে আসবে একটা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারে, তখন অনেকেই আমরা প্রথম একটা কথা লাস্ট টাইম যেটা আমি বলেছিলাম, যে যদি সম্ভব হয় আপনারা কোর্টে না গিয়ে যে কোনো প্রবলেম আপনারা রিজলভ করার, সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন। এর কারণটা হচ্ছে, একটা কোর্টে যে সময় আপনি চলে যাবেন একটা বাচ্চার কেস নিয়ে, তখন কোর্ট কিন্তু আপনিও যদি চান, অনেক সময় বাবা মা বলে হ্যাঁ কোর্টে যাওয়ার পরে আচ্ছা ঠিক আছে আমরা এটা সমাধান হয়ে গেছে, কিন্তু কোর্ট কিন্তু তখন এটা রাজি হবে না। এটা প্রায় ক্ষেত্রে হয়, দেখা যায় কোর্টে যাওয়ার পরে বাবা মা বলে আচ্ছা আমরা এখন সমাধান করে গেছি, কোর্ট কিন্তু রাজি হয় না। কারণ এর আগে হয়তো বাবা অনেক কিছু বলেছেন, একটু হয়তো বাড়িয়ে বলেছেন, মাও অনেক কিছু বলেছেন যেগুলো হয়তো একটু সত্যর সাথে আর একটু মিথ্যা বলে দেখা গেছে অনেকগুলো অ্যালিগেশন, যেমন হ্যাঁ আমার বাবা ছেলেকে মেরেছে কিংবা মা ছেলেকে মারছে, এই কথাগুলো বলছেন। এইটা যে সময় বলবেন দর্শকবৃন্দ আপনারা একটু খেয়াল করবেন, তখন যেটা কোর্ট যেটা করবে, কোর্ট কাফকাস একটা অর্গানাইজেশন আছে যারা হচ্ছে যে চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি কোর্ট অ্যাডভাইজারি অ্যান্ড সাপোর্ট সার্ভিস, তাদেরকে দায়িত্ব দিবে যে আসলে কি হয়েছে সেটা খুঁজে বের করার জন্য। তো এখন আপনি একটা এই ধরনের আপনি অভিযোগ করার পর যে বাবা মেরেছে বাচ্চাকে, কিংবা বাবা মায়ের গায়ে হাত তুলেছে, কিংবা মা ছেলের গায়ে হাত তুলেছে, এই কথাগুলো বলার পর যদি আপনি তারপর বলেন না আমরা কেস করতে চাই না, কোর্ট কিন্তু তখন এইটা সহজে ছাড়বে না। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, বাচ্চা হয়তো আপনাদের হবেন, কিন্তু যে সময় এইটা এইরকম কোন অভিযোগ আসবে, সেফগার্ডিং চলে আসবে, তখন এইটা স্টেটের দায়িত্ব হয়ে যাবে যে আপনি কি আসলেই বাচ্চাকে ঠিক মতো দেখাশোনা করছেন কিনা, কিংবা বাচ্চাদের সামনে বাচ্চাকে কিছু করেন না, আপনারা বাচ্চাদের সামনে বাবা মা নিজেরা কোনো ঝগড়া করেছেন কিনা, ডোমেস্টিক ভায়োলেন্স ইস্যু আছে কিনা, ফিজিক্যাল অল্টারকেশন হয়েছে কিনা, যে মারামারি কিংবা কথা কাটাকাটি। মারামারি হওয়াটা যে এসেনশিয়াল তা না, অনেক সময় দেখা গেছে যে ভার্বাল অ্যাবিউজ, যেটা সাইকোলজিক্যাল অ্যাবিউজ, ওই অনেক কিছু কোর্ট অ্যাবিউজ হিসাবে নিয়ে থাকে। The question is, because when we are talking about the child arrangement order, basically we're talking about the court deciding how the child's affected with both parents, isn't it? Yeah. And with domestic abuse so then the question is, because we were approaching it as two separate things. We went through extensively about domestic abuse, several episodes. We've just started on child arrangement orders. But the thing is, these are interwoven a lot of times. So the question is, because we talked about child arrangement order by itself, right, initially, previous episode. So that now we're talking about how does it link. So when there is domestic abuse, so I know you're alluding towards if they are, but we're talking about when there is domestic abuse, very clearly, domestic violence, and they're talking about the child arrangement order. How does that directly, play out? Okay. Because it is very specific in that way. First of all, I think যেটা এখন কেউ বলেছে যে বাবা বলছেন যে না মা এটা করেছেন, কিংবা মা বলেছেন এটা, কিংবা অনেক সময় বাচ্চারাও বলে যে এটা হয়েছে, আসলে এটা হয়েছে কিনা। Let's say there's a non-molestation order already in place as well. I don't know, just to complicate matters even more, but I'm trying to be a little bit specific here because it's clearly domestic abuse there. অনেক নন মলেস্টেশন অর্ডারের কথা যে সময় বলা হয়েছে, অনেক সময় নন মলেস্টেশন অর্ডার ইটসেলফ এটা কোনো এটা একটা সিভিল অর্ডার, এবং এটা অনেক সময় যেটা হয় কোর্ট বলে যে উইদাউট ফাইন্ডিংস উইদাউট অ্যাডমিশনস, দ্যাট মিন হচ্ছে যে
বাবা এবং মা কিংবা আমরা অ্যাসোসিয়েটেড পার্টিজের কথা বলেছিলাম, যদি কারো কোনো মতবিরোধ, ঝগড়া, মারামারি থাকে, তখন যাতে এইটাকে বলবে ফাইন, আপনাদের দুজনের ভেতর ঝগড়া আছে, এখন আমরা কোর্ট কারো ফল্ট খুঁজছি না, আমরা বলবো যে একটা অর্ডার যে কোনো একজনের নামে দিয়েছি কিংবা দুজনের নামেই দিচ্ছি, উইদাউট ফাইন্ডিংস, কোনো দোষ না গুণ ওইটা বিচার না করে। তো এখন যেটা হবে, ডোমেস্টিক ভায়োলেন্স যদি এলিগেশনটা আসে প্রথমে, এটা কিন্তু কোর্ট প্রথমেই বলবে না যে বাবা বলেছে এটা, মা বলেছে এটা, ওকে ফাইন, কোর্ট বিশ্বাস করবে না। Facts need to be found. আপনাকে যেটা বলছেন যে ফ্যাক্ট ফাইন্ডিং হিয়ারিং হতে হবে। এখানে প্র্যাকটিস ডাইরেকশন 12 যে আছে, যেখানে ডোমেস্টিক অ্যাবিউজের ব্যাপার আছে, ওইখানে বাচ্চা সেফ কিনা এবং বাচ্চা এই কারণে কোর্ট এইটা ওইখানে যাওয়ার আগে যে ফ্যাক্ট ফাইন্ডিং হিয়ারিং, সেটা তারা এস্টাবলিশ করবে যে আপনি যেটা বলছেন কিংবা বাবা যেটা বলছেন, মা যেটা বলছেন, ডিসপিউটেড ফ্যাক্ট থাকে, এই কথাগুলো আসলেই সত্যি কিনা এবং কিভাবে আপনারা সেটা প্রমাণ করবেন। সবাই তো এক কথা বলবে। জি, আমরা ফ্যাক্ট ফাইন্ডিং ইটসেলফ নিয়ে আরেকটা স্ট্যান্ড অ্যালোন একটা প্রোগ্রাম করব, কারণ এটা অনেক বড় একটা টপিক। বাট আমরা যেটা আজকে টাচ বেসটা হচ্ছে যে এরকম অ্যালিগেশন থাকে যদি, তাহলে কোর্ট বলবে যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং হিয়ারিং হোক, যেখানে কোর্ট ডিসাইড করবে যে এটা আসলে হয়েছে কি হয়নি। থ্যাংক ইউ সুলতান ভাই। আমি নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে, সুপ্রিয় দর্শক, আমি যেটা বলতে চাই যে যখন ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো ইস্যু থাকবে ফ্যামিলির মধ্যে, আমরা ক্যাটাগরাইজ করতে পারি না আসলে যে ডোমেস্টিক ভায়োলেন্স ইট কুড বি বিটুইন প্যারেন্টস, যখন অথবা বিটুইন দ্য কাপল। এখন এই ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যুতে যখন থাকে, তখন ফ্যামিলি লয়ের অ্যাক্টের আন্ডারে এটা করা হয়। বাট যখন চিলড্রেনের বিষয় জড়িত আসে, যখন চিলড্রেনের সেফগার্ডিং ইস্যু চলে আসে, তখন কোর্ট অফকোর্স এটাকে সিরিয়াস নেচারে, এটাকে একটু বেশি করে ফাইন্ড আউট করার চেষ্টা করে যে whether there was any allegations against the parents to violating anything, সেফগার্ডিং ইস্যুস যদি থাকে, যেমন যদি সেখানে বাচ্চার প্রতি কোনো অ্যাবিউজ থাকে, সেই জিনিসগুলোকে ফাইন্ডিংস করার জন্য কাফকাস, যেটা কোর্টের অ্যাসিস্ট্যান্স হিসেবে কাজ করে, সেটার একটা রিকমেন্ডেশন, সেফগার্ডিং লেটার, দেন সেকশন 7 রিপোর্ট দরকার হয়। সো আমরা মূলত আজকের প্রোগ্রামে কাফকাস কী ধরনের কাজ করে, কাফকাস কিভাবে কাজ করে এবং আসলে এই কাফকাস রিকমেন্ডেশনসটা কতটুকু ইম্পর্টেন্ট একটা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারের ক্ষেত্রে, সেটা নিয়েই আলোচনা করব। আমি তার সেই কাফকাসের ডিটেলসে যাওয়ার আগে সুলতান ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে যখন এই প্রসিডিংসটা শুরু হয়, বাচ্চার ফিলিংসটা বা তার ইমোশনটা আসলে এই যে তার প্রসিডিংসের ক্ষেত্রে কিভাবে কাজ করে বা এটাকে কতটুকু গুরুত্ব দেওয়া হয় কোর্ট প্রসিডিংসের ক্ষেত্রে? থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট যে বাচ্চার উইশেস অ্যান্ড ফিলিংস। ইয়েস, এক্স্যাক্টলি। এটা হচ্ছে সেকেন্ডারি প্রসেস। প্রথমে হচ্ছে যেটা যে দর্শকবৃন্দ, প্রথমে কোর্টের সময় একটা কেস যাবে, ওরা একটা সেফগার্ডিং লেটার করবে, সেটা হচ্ছে খুবই বেসিক একটা, যে বাবার সাথে কথা বলবে, মায়ের সাথে কথা বলবে, হয়তো অনেক সময় স্কুলের সাথে কথা বলতেও পারে, বাট মেইনলি বাবা মার সাথে কথা বলবে। এবং যদি কোনো সেফগার্ডিং ইস্যু থাকে, যেমন কাউন্সিলের সাথে কোনো ব্যাপার আছে কিনা কিংবা পুলিশের সাথে কোনো ঝামেলা আছে কিনা, এই কথাগুলা তারা একটা সেফগার্ডিং লেটার বলে, সেখানে আপনার হয়তো 3-4 পাতার একটা রিপোর্ট দিবে এবং তারা একটা অ্যাডভাইস দিবে কোর্টকে, যে তারা হচ্ছে, যেহেতু কোর্টের কাজ হচ্ছে, কোর্ট কখনো কোনো জাজ কিংবা কোর্ট থেকে কখনো কারো বাসায় গিয়ে ইনিশিয়েটিভ নেয় না, কাফকাসকে এটা অ্যাসাইন করা আছে ওই রেসপন্সিবিলিটি। হ্যাঁ, কাফকাস, লোকাল অথরিটি, এরাই মূলত আসলে ফাইন্ডিংসটা হেল্প করে কোর্টকে। আর যেটা হবে দর্শকবৃন্দ, তারা রিপোর্টটা করে দিবে যে না, তারা মনে করছে যে বাবা মা রাইট আছে। তারপর যদি ওরা মনে করে যে মার সাথে কন্ট্যাক্ট হবে, বাবার সাথে কন্ট্যাক্ট হবে, সেটা ওরা বলবে। তারপর যদি কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যু থাকে, সেটা ওরা বলবে। আর যদি এইখানে হচ্ছে ইমতিয়াজ ভাই আপনার কোয়েশ্চনটা, যে যদি ডোমেস্টিক ভায়োলেন্স থাকে, তখন তারা বলবে যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং হিয়ারিং হোক, রিকমেন্ডেশন করবে। জি, ফ্যাক্ট ফাইন্ডিং হিয়ারিং এর কথা বলবে। আর যদি ডোমেস্টিক ভায়োলেন্স না থাকে, তখন কোর্ট যেটা বলবে যে আচ্ছা, একটা সেকশন 7 রিপোর্ট, ওইটা হচ্ছে কাফকাসের একটা
ইনডেপথ একটা রিপোর্ট করবে। ওরা বাবা মার সাথে কথা বলবে, ভাই বোন আত্মীয় স্বজনের সাথে কথা বলবে, বাসা ভিজিট করবে, বাবার বাসা মার বাসা, যদি বাবা মা আলাদা থাকেন স্কুল ভিজিট করবে, বাবা মার আগে কি কোনো সমস্যা ছিল কিনা, কিংবা কোথায় থাকবে বাচ্চা, সব ধরনের একটা ডিটেইলড একটা রিপোর্ট কাফকাস করবে। এটা তখনই করবে সেকশন 7 রিপোর্টটা যদি ওইখানে কোনো ফ্যাক্ট ফাইন্ডিং এর সমস্যা না থাকে। আরেকটা ক্ষেত্রে করতে পারে দর্শক, যদি ডোমেস্টিক ভায়োলেন্স এমন যেটা আসলে বাচ্চার মানে কোনো সেফগার্ডিং ইস্যুতে সেটা হবে না, তখন অনেক সময় কোর্ট বলতে পারবে হ্যাঁ এখানে ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যু ছিল 10 বছর আগে, বাচ্চার জন্ম হওয়ার আগে। একটা সম্পর্ক কোশ্চেন করব আপনাকে, যেটা হচ্ছে যে আমরা এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতে পারি না। যেমন পার্টিসদের তাদের অ্যাঙ্গার ইস্যুটা তো কাজ করে, যখন সম্পর্কটা ভেঙে যায় তখন কিন্তু তারা একজন আরেকজনের প্রতি কি অ্যাবিউজটা হয়েছে সেটাকে মূল প্রায়োরিটি দেয়। আসলে কি তাই? এটাকে এইটা অনেক সময় যেটা হয় যে অ্যাবিউজটা কিন্তু অনেক ধরনের হতে পারে। কেউ এটা জাস্ট খালি নট ফিজিক্যাল, এটা ফাইনান্সিয়াল হতে পারে, মেন্টাল, emotional controlling behavior, also sexual behavior, that could be also a form of abuse. তো অনেক ধরনের ফর্মে সেটা হতে পারে দর্শকরা। এবং অ্যাবিউজটা অনেক সময় যেটা হয় যে বাচ্চার ক্ষেত্রে যে সময় আসে, বাবা মা অনেক সময় ভুলে যায় যে এটা তাদের পার্সোনাল ইগোতে কাজ করে। আসলে কোর্ট যেটা সব সময় চায় যে একটা বাচ্চার লাইফে, এবং যেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে বাচ্চার লাইফে সব সময় বাবা মা দুইজনের মতামত থাকবে, রোল থাকবে। আর যেটা হয়েছে দর্শকরা, কোর্ট এইটা সবসময় এনকারেজ করে। বাবা মা হয়তো একসাথে থাকছেন না, কিন্তু বাচ্চারা সবসময়, কোর্ট যেটা চাবে যে বাচ্চারা সবসময় বাবা মা দুজনের সাথে সম্পর্ক থাকুক। সেটা অনেক সময় হয় না, তো এইটা অনেক সময় ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যালিগেশনগুলো আসে। তো সেই ক্ষেত্রে যেটা হয়, কোর্ট আইদার বলবে যে না আমরা এটা মনে করি যে এখানে অনেক ভায়োলেন্স ছিল, কিংবা এটা ওয়েলফেয়ার ইস্যুতে বাচ্চার, এজন্য আমরা একটা ফ্যাক্ট ফাইন্ডিং হিয়ারিং করব। অথবা কোর্ট বলবে যে হ্যাঁ এখানে হয়তো একটু ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্স ছিল, এটা বাচ্চার জন্মের আগে, কিংবা ওটা খুব একটা রেলেভেন্ট না, এই জন্য আমরা যে সেকশন 7 ওয়েলফেয়ার রিপোর্টে চলে যাব। সো যে কোনো দুইটা থেকে একটা তারা ইয়ে করবে। কায়সার ভাই একটা প্রশ্ন করব, আমরা সেটা নিয়ে আমি আরেকটা প্রশ্ন আছে আমি করব। জি জি বলুন কায়সার ভাই। আসলে বিষয়টা I think we brought off CAFCAS and obviously safeguarding issues, right? So really the question is that when it comes to safeguarding, what is CAFCAS's role in that? And in terms of how do they, and we also talked about how sometimes when the relationships break down, some of the information can be conflicting, right? So how do they gather this information? So it's quite a big task, isn't it? So I think এখানে প্রথমে হচ্ছে বাবা মার সাথে কথা বলবে। আরো ফ্যামিলি ম্যাট্রিক্সে যদি এখানে দাদা দাদি নানা নানি কে কে থাকেন একটা বাসায়, তাদের সাথে কথা বলবে, বাচ্চার স্কুলের সাথে কথা বলবে, নার্সারির সাথে কথা বলবে। অনেক সময় বলবে, কোর্ট বলবে যদি ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যু থাকে, অনেক সময় বলতে পারে যে হয়তো বাবা বলছে যে না আমি আমার জিপিকে বলেছি যে এরকম একটা ঘটনা হয়েছিল, আমি আমার একটা ইনজুরি ছিল, আমি হসপিটালে গিয়েছি কিংবা জিপিতে গিয়েছি, এরকম যদি হয় দর্শকবৃন্দ, কোর্ট যেটা করবে যে বলবে ডাক্তারের লেটার, জিপির লেটার, হসপিটালের ডিসচার্জ সামারি, কিংবা অনেক সময় দেখা যায় বাবা মাকে হয়তো মেসেজ দিয়েছে যে ইউ ডিড সামথিং রং উইথ মি, এইটার কিংবা ছবি পাঠাইছে, ওই জিনিসগুলা আপনার এভিডেন্স হিসেবে কাজ করে। So does that all that goes into the safeguarding letter? সেফগার্ডিং লেটার ওইটা হচ্ছে প্রথমে যেটা হচ্ছে কাফকাস সেফগার্ডিং লেটারে, ওইটা খুব বেসিক সেকশন 7 we are talking about it. আর যে সময় ইন ডেপথ অ্যানালিসিস যেটা সেটা হচ্ছে গিয়ে সেকশন 7 রিপোর্ট যেখানে করা হয় সেটা। So and in terms of conflicting information, so that's where the fact finding in terms of finding out all, so because obviously with relationships, and this is typical unfortunately, that the children obviously are the bystander and you know they get caught in this, but so the conflicting information, how do they gather that? ওইটা সেটা হচ্ছে fact finding. জি আই থিঙ্ক ওই যে আমরা আগে বলেছি দর্শকবৃন্দ, ফ্যাক্ট ফাইন্ডিং ইটসেলফ ইজ এ ভেরি বিগ টপিক। আমরা টোটাল একটা শো নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং নিয়ে কথা বলবো, বাট ইন সামারি বলছি যে ফ্যাক্ট ফাইন্ডিং হচ্ছে যে বাবা হয়তো বলছে যে না মা আমাকে
গায়ে হাত তুলেছে, কিংবা মা বলছে না সে আমার ব্যাংক থেকে টাকা চুরি করে নিয়ে গেছে, এরকম আরো অনেক অ্যালিগেশন। তো এরকম 3-4টা অ্যালিগেশনের কথা বলবে, যা কোর্ট বলবে যে ম্যাক্সিমাম 6টা অ্যালিগেশন লিখিতভাবে দেওয়ার জন্য এবং বাবা এবং মাকে সেগুলোর রেসপন্স করার জন্য, যেটাকে আমরা স্কট শিডিউল হিসাবে বলে থাকি। এক্স্যাক্টলি। তো আমার মনে হয় এই টপিকটা নিয়ে আমরা আরেক সময় অনেক ডিটেইল কথা বলতে হবে। আমরা ব্রেকের আগে আমি জি ইমতিয়াজ ভাই বলছিলেন বোধহয় উইশেস এন্ড ফিলিংস এর নিয়ে, ওইটার উত্তরটা কি আমি ওইটার উত্তরটা আমরা বিরতির পরে এসে দেব, বিরতির পরে এসে দেব। তার আগে আমি আরো একটা প্রশ্ন আপনাকে রেখে যাই, সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস দেখেন যে আমরা যখন পার্টিসরা একটা ডিসপিউটে চলে যায় তখন একটা জিনিস নিয়ে চিন্তা করি, আমার বাচ্চা, বাবা মারা বলে থাকে আমার বাচ্চা আমি দেখতে পারবো না কেন, ইজ দিস মাই রাইট? এই কোশ্চেনটা আমরা বিরতির পরে, আমরা বিরতিতে চলে যাব, ইজ দিস আওয়ার রাইট যে আমি বাচ্চাকে কেন দেখতে পারবো না? আপনার যদি বাচ্চা থাকে, এই বিরতির পরে আমরা এই কোশ্চেনটা নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আপনারা অনুষ্ঠানটি দেখতে থাকুন, আমরা আলোচনা আমরা যে কথাটি বলছিলাম যে ফ্যামিলি লয়ের ক্ষেত্রে বাচ্চাদের প্রায়োরিটিসটা কতটুকু, কোর্ট কিভাবে এটাকে প্যারামাউন্ট ওয়েতে দেখে যে ওর ফিলিংস বলেন বা কিভাবে সে প্যারেন্টসদের সাথে তার কন্ট্যাক্টটা হবে, এটা নিয়েই আমরা আলোচনা করছিলাম। আমি আপনার বিরতিতে যাওয়ার আগে প্রথম প্রশ্নের উত্তরটা যেটা আপনি দিচ্ছিলেন ওটা একটু নিয়ে উইদিন 1 মিনিট, তারপরে আমরা বিরতিতে যাব। উইশেস এন্ড ফিলিংস, জি। তো যেটা হচ্ছে এখন দর্শকবৃন্দ একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাচ্চার বয়স কত। এখন 1 বছরের বাচ্চার তো কারোর সাথে কথাই বলতে পারবে না, 2 বছরের বাচ্চা কারোর সাথে হয়তো খুব বেসিক কমিউনিকেশন। সো উইশেস এন্ড ফিলিংস যেটা বাচ্চাদের, সেটা নিবে যে সময় ওরা একটু বড় হয়ে গেছে, 5 বছর 7 বছর, যত বড় হবে তখন বাচ্চার উইশেস এন্ড ফিলিংস, বাচ্চা কি চায়, বাবা বললো না আমি বাবার সাথে দেখা করতে চাই, কোর্ট তখন বলবে যে ঠিক আছে তাহলে কেন, বাচ্চা তো বলছে দেখা করতে চায়। তো এই ক্ষেত্রে বাচ্চার যত বয়স বেশি হবে তত বাচ্চার যে উইশেস এন্ড ফিলিংসটাকে কোর্ট গুরুত্ব দিবে। অনেক সময় যেটা হয় যে ছোট বাচ্চা হলে যে কোর্ট মা বলবে কিংবা বাবা বলে না এটা বাচ্চা তোমার সাথে বাবার সাথে দেখা করতে চায় না, কোর্ট বলবে না, এটা যদি কোর্ট অর্ডার থাকে ফোর্স করবে না, কোর্ট ফোর্স করবে না কোর্ট, বাট কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে একটা কোর্ট অর্ডার হচ্ছে একটা লিগ্যাল ডিউটি, জাস্ট লাইক আপনার বাচ্চাকে স্কুলে পাঠানোর মতো। জি, আমরা কন্টিনিউ করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ফ্যামিলি ল বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। আমরা একটু বিরতিতে যেতে হবে, আমরা বিরতির পরে আবার ফিরবো, আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা কন্টিনিউ করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া স্টুডিও নাম্বারটিতে এবং টেক্সট করতে পারবেন মোবাইল নাম্বারটিতে। আমরা আরও বলেছি আপনাদের যদি অনুষ্ঠান পরবর্তী কোনো সুযোগ থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফ্যামিলি ল বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইডে। আমরা বরাবরের মতো আপনাদেরকে বলছি যদি কেউ যোগাযোগ করতে চান আমাদের সাথে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেখানে স্টুডিওতে যোগাযোগ করতে পারবেন অথবা টেক্সট করতে পারবেন, অথবা অনুষ্ঠানের বাইরেও আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে ফ্যামিলি ল বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজে। সুলতান ভাই, আমরা কথা বলছিলাম চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার নিয়ে, আমরা কথা বলছিলাম যে কিভাবে এটা কি প্যারেন্টসদের রাইট কিনা অথবা বাচ্চার রাইট কিনা, যেটা আমরা সবসময় কমপ্লেন করে থাকি বাবা মারা যে আমার বাচ্চা আমি কেন দেখতে পারবো না। তো এই বিষয়টা নিয়ে যদি আপনি বলেন যে আসলে কোর্ট কিভাবে দেখে এটাকে। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। প্রথমে ফার্স্ট কোয়েশ্চেন যেটা দর্শক আসবে যে বাচ্চা, এটা আই থিঙ্ক সবাই বলে থাকে আমার বাচ্চা, কিন্তু বাচ্চা তো আসলে বাবা মা দুজনেরই। তো এইটা যে সময় চলে আসবে এই প্রশ্নটা, তখন অনেক সময় দেখা যায় প্রথম জিনিস হচ্ছে যে এইটা এস্টাবলিশ করার জন্য হচ্ছে বার্থ সার্টিফিকেটে কার নাম আছে, বাবার নাম আছে,
মার নাম তো থাকবেই, এটা মোস্ট লাইকলি। সো বাবার নাম আছে, এই ক্ষেত্রে বাবার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি তার থাকবে। এই অনেক ক্ষেত্রে যেটা হয়, বাবার নাম নাই হয়তো, কিন্তু অনেক সময় যেটা হয় যে ইউরোপিয়ানরা যারা অনেক সময় সিঙ্গল মাদার, কিংবা বিয়ে হয়নি, কিংবা দেখা গেছে যে সময়ে বাচ্চার জন্ম হয়েছে তখন বাবা মার সম্পর্কটা ছিল না, তো অনেক সময় রাগ করে হয়তো মা নাম দেয়নি। এটার মানে কি যে বাবার প্যারেন্টাল রাইট কিংবা রেসপন্সিবিলিটি নাই? এইটা যদি মা অস্বীকার করে তখন বাবা যেটা করতে পারবে, ডিএনএ টেস্ট করতে পারবে, যেটা কাফকাস করে থাকে, কিংবা প্রাইভেটলিও সেটা করা যায়। যেটা ডিএনএ টেস্ট করলে এটা কনক্লুসিভলি বলে দিবে যে এটা মানে বাবা যে যদি বলছে যে এটা আমার ছেলে, তাহলে সেটা কনক্লুসিভলি ডিএনএ থেকে সেটা বের হয়ে যাবে। তো সেক্ষেত্রে কোর্ট এটাকে ডিক্লেয়ার করবে যে না, প্যারেন্টাল রাইটস আছে। সো আই থিঙ্ক এমপিএস ভাই সেটা প্যারেন্টাল রাইটসটা, কিন্তু আমার প্রশ্নটা ইফ আই বি ভেরি স্পেসিফিক, যে আমরা মনে করে থাকি যে বাচ্চাকে দেখাটা হচ্ছে আমার রাইটস, কিন্তু কোর্ট যেটা মনে করে থাকে যে না, বাচ্চার এটা রাইট। জি, আমরা এই দুইটা জায়গায় তুলনা করতে গিয়ে আমাদের নিজেদের রাইটটাকে এস্টাবলিশ করার চেষ্টা করি। আমরা বাচ্চার যে ফিলিংস, বাচ্চার যে প্রয়োজন প্যারেন্টসদেরকে তার জীবনে, এটাকে কিন্তু অতটা প্রায়োরিটি দেই না। এই ক্ষেত্রে আসলে কোর্ট কিভাবে দেখে? ফার্স্ট অফ অল, কোর্ট কিন্তু এখানে প্যারেন্টাল রাইটস নিয়ে কথা বলছে না, প্যারেন্টাল রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলছে। হ্যাঁ, সো এখানে চিলড্রেন অ্যাক্ট যেটা 1989-এ, কিন্তু বাবা মার রাইটস নিয়ে কথা হয় নাই, কথা হচ্ছে বাচ্চার রাইটস নিয়ে, এবং বাচ্চার ওয়েলফেয়ার চেকলিস্ট সেকশন 1 যেটা বলেছে সেটা নিয়ে কথা বলছে। সো এইখানে বাচ্চার ওয়েলফেয়ার কি, এখানে অনেক সময় বলে থাকে যে আমার রাইট, হ্যাঁ, আর্টিকেল 8 রাইটস আছে কারো ছেলে মেয়ে দেখার, ফ্যামিলি রাইটস এন্ড আদার, কিন্তু এখানে প্রায়োরিটিটা কিন্তু বাচ্চার কথা বলা হচ্ছে যে তার ওয়েলফেয়ারটা কি, কোর্ট সেটা দেখবে। এবং একটা ফ্যামিলি কেসে যেখানে বাচ্চাকে নিয়ে, চিলড্রেন নিয়ে ইস্যু থাকবে, ওখানে কিন্তু বাবা মার কোনো নাম থাকে না কেসের মধ্যে, বাচ্চার নাম থাকবে কিংবা এ মাইনর লেখা থাকবে এবং কেস নাম্বারটা থাকবে, বাচ্চার নাম লেখা থাকে না। সরি, মাই অ্যাপোলজি, এটা ঠিক না। এখানে কিন্তু কোনো পার্টির নাম লেখা থাকবে না, মিস্টার এন্ড মিসেস লেখা থাকবে না, এটা যে একটা কেস নাম্বার লেখা থাকবে। এবং আরেকটা ব্যাপার বোধহয় আপনাদেরকে আমি দর্শকবৃন্দ বলেছি, যে কোনো চিলড্রেন অ্যাক্ট প্রসিডিংটা আপনারা, এটা প্রাইভেট প্রসিডিং, এখানে কোনো কোর্টের কোনো রায়, এটা আপনি কোর্টের পারমিশন না নিয়ে অন্য কাউকে দেখাতে পারবেন না। ইভেন এটা আপনার অন্যান্য ফ্যামিলি মেম্বার, কোর্ট এক্সপেক্ট করে যে এটা অন্য কেউ দেখবে না। হ্যাঁ, বাচ্চার এবং পার্টিসদের কনফিডেন্সিয়ালিটি মেইনটেইন করা হয়। সুপ্রিয় দর্শক, আমি এই বিষয়টাকে আরেকটু রিপিট করছি, যেটা আপনারা সবসময় সতর্ক থাকবেন এবং মনে রাখবেন যে বাচ্চার কন্ট্যাক্ট পাওয়াটা, এটা আপনার যতটুকু অধিকার আছে তার চেয়েও কোর্ট সবসময় যেটা দেখে থাকে যে বাচ্চার রাইটসটা কতটুকু, তার লাইফে বাবা এবং মা দুজনকেই দরকার, এবং সেটা খুব গুরুত্বপূর্ণভাবে সে যাতে পায়, যতটুকু তার দরকার সে যাতে ততটুকু পায়। কিন্তু কোর্ট এইভাবে দেখে না যে না, আপনি বাচ্চার বাবা হলেই আপনার কন্ট্যাক্ট থাকবে, আপনি বাচ্চার মা হলেই কন্ট্যাক্ট থাকবে। বিষয়টা এরকম না। বাচ্চার ওয়েলফেয়ার চেকলিস্টটাকে চেক করে, ওয়েলফেয়ার চেকলিস্টটাকে মাথায় রেখে চাইল্ড ফোকাসড হয়েই আসলে যে কোনো চাইল্ড ম্যানেজমেন্ট অর্ডারটা দিয়ে থাকে। সো আপনারা কখনো আপনাদের অধিকারকে এস্টাবলিশ করার ক্ষেত্রে যাতে বাচ্চার অধিকার কোনো প্রকার ক্ষুণ্ণ না হয়, সেই দিকটাতে আপনারা সতর্ক থাকবেন আশা করছি। আমরা কথা বলছিলাম কাফকাস নিয়ে। জি বলুন, আপনি কোনো কিছু অ্যাড করবেন? একটা কথা আগে আমি দর্শকবৃন্দ আই থিঙ্ক বলেছিলাম যে অনেক সময় যে কোর্টে যাওয়ার পরে যে অনেক সময় বাবা বললো যে না, আমরা তো সেটেল করে ফেলছি, এখন আমরা কেস কোর্টে করব না। অনেক সময় দেখা গেছে এরকম যে বাবা কিংবা মা কোর্টে আসেনি, কিংবা দুজনই কোর্টে আসেনি, কোর্ট কিন্তু কেসটা ডিসমিস করে দিবে না। এটা যদি প্রাইভেট ল প্রসিডিং হতো ডিসমিস করে দিত। আমরা কন্টিনিউ করব। আমরা একটা কল নিয়ে আসছি। জি দর্শক, আপনার নামটা বলে প্রশ্নটা করুন প্লিজ। আসসালামু আলাইকুম। জি ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলুন, জি বলুন, আপনি স্টুডিওতে কথা বলছেন, বলুন প্লিজ।
আচ্ছা দুঃখিত, সরি। জি, একটা প্রশ্ন আছে আমার বিহাফে। জি বলুন। जो नहीं power of attorney लिया ব্রিটিশ সরি जो लैंड वेसल लगी। আপনি আপনার টিভির ভলিউমটা কমাতে হবে, আমার ইকো হচ্ছে, আপনি একটু যদি ক্লিয়ার করে প্রশ্নটা করুন প্লিজ। আচ্ছা দুঃখিত। জি, power of attorney ব্যাপারে জি, जो আমার আমরা लैंड वेसल বাংলাদেশও একটা লেখিত লাগে power of attorney লাগে থেকে করা ওটার প্রশ্ন। জি, প্রশ্নটা কি এখান থেকে, প্রশ্নটা ক্লিয়ার করে বলুন। মানে power of attorney লাগে কি করা লাগে দেশের ল্যান্ড ভেসেল লাগে? জি, আপনি দেখতে থাকুন, আমি প্রশ্নের উত্তরটা দেব, যদিও এটা ডাইরেক্টলি ফ্যামিলি ল রিলেটেড না, তারপর আমি প্রশ্নের উত্তরটা দেব। সুলতান ভাই, আমি অন্য কিছু যাওয়ার আগে আমরা ভুলে যাব, আগের একজন দর্শক প্রশ্ন করেছিলেন। We'll remember that. It's fine. জি, এটা যদি আপনি একটু অ্যাড্রেস করেন। I've definitely kept that in mind. আমি তারপরে এই প্রশ্নটার উত্তর দিচ্ছি। আচ্ছা, প্রশ্নটা আমাকে একটু রিক্যাপ করতে হবে যে well no, but the thing is, based on when we're talking about child arrangement orders, right? And when CAFCAS is, and courts are involved in this, in terms of the information, so when some parents, and the thing is, I actually want to urge viewers to realize that when we are in relationships, we get directly involved in that and lose sight of how it's affecting the child. So even with domestic abuse, it may even be between partners, but the child viewing things like that have a direct effect. So if both partners are involved between themselves and occupied about, like we're talking about, they think of their rights, the court is here thinking, and the whole system is thinking about the child. So the child's rights and our parental duties is what we're talking about in this context. And so when CAFCAS and the information that we're actually giving them, there are discrepancies, or we feel that when they're asking questions, we may not give clearer answers, or we may hide some information. So because it becomes a battle between two parties essentially when they, so it's always about winning using the children. So in this context, when CAFCAS is having these conversations and doing the fact find, and some of the parents are, should we say, not lying, but being a little bit economical with the details, how much of an effect does it have, or what does that effect have on in the whole case? আপনি সংক্ষেপে দেন। হ্যাঁ কায়সার ভাই, আই থিঙ্ক এটা মোর অফ আপনি একটা অবজারভেশন দিয়েছেন, সো আমি আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাড মাছ। হ্যাঁ, অনেক সময় যেটা হয়, উইল লুজ সাইট অফ দ্য অ্যাকচুয়াল ইস্যু, যে এখানে আমরা বাচ্চার প্রায়োরিটি আর থাকে না। অনেক সময় দেখা যায় এটা বাবা মার ইগোর ব্যাপার হয়ে যায়, যে আমি এটা বলেছি এটা হতে হবে, কিংবা মা বলছেন এটা আমি বলেছি এটা হতে হবে, আমি এই নাম রেখেছি সো এটা হতে হবে, কিংবা আমি এই নাম রেখেছি, কিংবা আমার বাবা এই নাম রেখেছে সো এটা হতে হবে, এরকম যেটা আমাদের খুবই কমন কমিউনিটিতে। তো এই ইস্যুগুলা থেকে অনেক সময় যেটা হয়, আমরা ছোট একটা আর্গুমেন্ট থেকে এটা অনেক বড় আর্গুমেন্টে চলে যায়, এবং এটাও কোর্টে এইটা নিয়ে যে কার সারনেম হবে, বাচ্চার নাম কি হবে, বাচ্চা কোন স্কুলে পড়বে, বাচ্চা কোন জায়গায় থাকবে, এগুলা নিয়ে প্রায় কোর্টে আর্গুমেন্ট হয়। এবং আসলে আলটিমেটলি যেটা হয় যে বাচ্চা সাফার করে এরকম ছোটখাটো একটা জিনিস নিয়ে, যে সময় বাবা মার একটা ডিসএগ্রিমেন্ট হয়ে যায় এবং এটা একটা বিশাল বড় ব্যাপার হয়ে যায়, বাচ্চা সাফার করে। যা কিছুই হোক না কেন, কোর্ট কিন্তু বাচ্চা চাইল্ড ফোকাসডই হয় এবং বাচ্চার প্রায়োরিটিটাই মূলত দেখে। তো এটা অনেক সময় যেটা আমি বলি যে আপনারা কোর্টে আসছেন, টাকা দিচ্ছেন, আপনারা লয়ারদের, ব্যারিস্টার, সলিসিটারদের পকেট ভারী করছেন, কিন্তু আপনাদের কোনো লাভ হচ্ছে না। আলটিমেটলি কোর্ট ডিসাইড করবে আপনার অ্যাকর্ডিং টু দ্য welfare checklist. Yeah. Okay. But coming back to that question, really the crux of it was, when they're being economic with the information, so they're not giving all the information to the the questions being asked, or so some parents are being যেটা হয়, এটা হয়, এবং এটা আসলে কোনো, এটা বললাম মোর অফ পার্সোনাল এজেন্ডা নিয়ে অনেক সময় অনেক কিছু অনেকে করেন, এবং পরবর্তীতে যেটা হয়, আমি আই থিঙ্ক এটা আই লস সাইট অফ দ্যাট, যে কোর্টে আপনার একবার কেস চলে গেলে কিন্তু আপনি আর ডিসাইড করার সুযোগ নাই।
বাচ্চার ক্ষেত্রে বলছি যে কোর্ট ডিসাইড করবে। আপনি বললেন যে না আমরা হাজবেন্ড ওয়াইফ মিল হয়ে গেছে, কোর্ট বলবে না, কারণ এখানে অনেকগুলো অ্যালিগেশন করেছেন হয়তো বাবা এবং মা, যে না আমাকে মারধর করা হয়েছে, বাবাও এটা বলেছেন না আমাকেও মারধর করা হয়েছে, বাচ্চা সামনে ছিল। এই কথাটা যে সময় কোর্ট শুনবে তখন কিন্তু কোর্ট আপনাকে জাস্ট না আমরা জামাই এবং আনটিল ফ্যাক্ট ফাইন্ডিং কোর্টও বিশ্বাস করবে না যে আপনি আগেরটা সত্য বলেছেন না পরেরটা সত্য বলেছেন, অথবা হয়তো একটা হচ্ছে আপনার তখন আপনাকে বলতে হবে ফ্যাক্ট ফাইন্ডিং করতে, কিংবা কাফকাস একটা রিপোর্ট দিতে হবে যে না আসলে যেটা হাজব্যান্ড ওয়াইফ বলেছে সেটা হয়তো রাইট না, হয়তো আমি রাগের মাথায় বলেছি, এটা আপনাকে স্বীকার করতে হবে। নাহলে কোর্ট কিন্তু এজন্য কোর্ট অনেক সময় দ্যাট ক্যান বি ভেরি স্টিকি। অনেক কেস হয়েছে যেখানে বলছে না আমরা আর কোর্ট চাই না, ইটস নট ইওর চয়েস এনিমোর, এটা আর কারো চয়েস থাকে না, তখন কোর্ট আপনাকে চাবে, আপনি চান আর না চান। এবং এমন হয়েছে যে আপনি কোর্টে যাননি, তখন কিন্তু সোশ্যাল সার্ভিস চলে আসবে বাসায়, এবং এইটা অনেক বড় ব্যাপার হয়ে যাবে একটা। যে সময় আমরা পাবলিক ল তখন জি তখন এটা কখনোই, এজন্য আপনারা কোর্টে যাওয়ার আগে সব সময় যেটা আপনি লিগ্যাল অ্যাডভাইস, অবশ্যই লিগ্যাল এইডের কথা আমরা বলেছি যে ইমতিয়াজ ভাই একজন লিগ্যাল এইড ফার্মের সলিসিটার, তো ওনারা এটা নিয়ে কাজ করে। কিন্তু আপনি যদি এমনিও একটা অ্যাডভাইস চাই, অনেক জায়গা আছে, আপনি সিটিজেন্স অ্যাডভাইস ব্যুরো আছে, তারপর ফাদার্স ফর জাস্টিস, আই ডোন্ট নো মাদার্স ফর জাস্টিস আছে কিনা, এরকম উইমেন্স এইড, অনেক অর্গানাইজেশন আছে যেখানে আপনি আপনার ভাষায় কথা বলতে পারবেন, আপনি লিগ্যাল সাপোর্ট নিতে পারবেন। এবং আমি সবাইকে সবসময় এটা বলবো, অ্যাডভাইস করবো যে আপনি কোর্টে যাওয়ার আগে অবশ্যই স্পেশালি বাচ্চাদের কেসের ক্ষেত্রে অবশ্যই আপনি লিগ্যাল অ্যাডভাইস নিয়ে এবং অ্যাসিস্ট্যান্স নিয়ে কোর্টে যাওয়া উচিত। থ্যাংক ইউ সুলতান ভাই। আমি অন্য কোনো প্রসঙ্গে যাওয়ার আগে দুজন দর্শকের দুটো প্রশ্ন ছিল, সেগুলোকে অ্যাড্রেস করতে চাই। প্রথমত আমাদের একজন সুপ্রিয় দর্শক আপনি প্রশ্ন করেছেন যে ডিভোর্সের ক্ষেত্রে আপনি ইউনিভার্সাল ক্রেডিটে আছেন এখন, যেটা পাসপোর্টেড বেনিফিট বলে থাকি আমরা লিগ্যাল এইডের সেন্সে, যে আপনি এখানে লিগ্যাল এইড পাবেন কিনা। দেখুন, লিগ্যাল এইড যে থ্রেশহোল্ডটা, রিকোয়ারমেন্টসটা এতটা স্ট্রিক্ট নাওএডেজ, এটা আপনার ডিভোর্সের ক্ষেত্রে আমরা খুব কমই দেখেছি যে লিগ্যাল এইড পাওয়া যায়। এখানে প্রথমত ডিভোর্সের ক্ষেত্রে লিগ্যাল এইড পাওয়ার জন্য যে বিষয়টি আপনাকে ফুলফিল করতে হবে, আপনি বলেছেন একটা ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন যে আপনি পাসপোর্টেড বেনিফিট পান, বাট অন্য ক্ষেত্রে আপনাকে দেখাতে হবে যে আপনার ডোমেস্টিক ভায়োলেন্স আছে কিনা। যদি কোনো ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্স থেকে থাকে এবং পার্টি তার ফাইন্যান্সিয়াল পজিশন ভালো না, তখন সেখানে লিগ্যাল এইড পাওয়া যেতে পারে ইভেন দো ডিভোর্সের ক্ষেত্রে। কিন্তু দর্শক আপনি মনে রাখবেন, বর্তমানে নো ফল্ট ডিভোর্স যেটা এসেছে, সেক্ষেত্রে সবসময় লিগ্যাল এইড এজেন্সি বলে থাকে যে এখন আপনার তো এটা পুরোপুরি লিটিগেশনে যাচ্ছে না, আপনি তো হেল্প উইথ ফিস দিয়ে 593 যে ফিটা দিতে হয় সেটাও আপনি সুযোগ নিতে পারছেন যদি আপনার সেই রকম ইনকাম না থাকে। সেক্ষেত্রে আপনার এটা পুরো একটা লিটিগেশন বা সেই রকমের লিগ্যাল অ্যাডভাইস বা কোর্ট প্রসিডিংসে যেহেতু যেতে হবে না, সেহেতু লিগ্যাল এইড এটাকে অ্যাকসেপ্ট করে না। মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমার প্র্যাকটিসের এরিয়া থেকে আমি বলতেছি খুব টাফ এইটাকে ডিভোর্সের ক্ষেত্রে লিগ্যাল এইড পাওয়া, বাট স্টিল এটা অ্যাপ্লিকেশন করা যায়। আপনি হয়তো চেষ্টা করতে পারবেন কোনো সলিসিটর থ্রুতে, অথবা নিজেও চেষ্টা করতে পারবেন যে পাবেন কিনা, বাট ইট ইজ ভেরি আনলাইকলি। সেকেন্ড, আমাদের আরেকজন দর্শক যে প্রশ্নটি করেছেন যে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যেহেতু এই দেশে থাকেন, আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হলে বাংলাদেশ হাই কমিশনের থ্রুতে দিতে হবে। আপনি ওদের একটা নির্দিষ্ট টেমপ্লেট আছে, আমাদের সলিসিটর ফার্মগুলো আপনাকে প্রিপেয়ার করে দিতে পারবে অ্যাকর্ডিং টু দ্য ওদের ফরম্যাট যেটা, সেটা তৈরি করে দিলে আপনি যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছেন তার ছবিসহ এবং তার ডিটেলস এবং যেভাবে তৈরি করা হয় সেটা করে প্রিপেয়ার করে আপনি বাংলাদেশ এম্বাসিতে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনি ওখানে হাই কমিশনের দায়িত্বপ্রাপ্ত অফিসারের সামনে সিগনেচার করে তখন সেই দুইটা কপি দিয়ে দেবে তারা। আপনারা ওই দুটো কপি বাংলাদেশে পাঠাবেন। বাংলাদেশে পাঠানোর পরে আপনার প্রসিডিউরালি এটা যেহেতু এখানে হাই কমিশন থ্রুতে যাবে, ওটা তারা অ্যাকসেপ্ট করবে এবং আপনাকে মনে রাখতে হবে এই ডকুমেন্টটাকে আপনার
ওখানে ডিসি অফিসে গিয়ে যে কারণে যাবেন, বাংলাদেশ অথরিটির কাছ থেকে এটাকে আবার এন্ডোর্স করাতে হবে উইদিন 3 মান্থস। যদি 3 মান্থসের উপরে হয়ে যায় এটা, তখন আপনার এটাকে ইনভ্যালিড হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, আপনাকে আরও একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি বাংলাদেশ হাই কমিশনে যান, ব্রিটিশ পাসপোর্টধারী হন, তাহলে আপনাকে নো ভিসা স্ট্যাম্প থাকতে হবে যখন আপনি এই পাওয়ার অফ অ্যাটর্নিটা এন্ডোর্স করাতে যাবেন বাংলাদেশ হাই কমিশনে। আমি আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। সুলতান ভাই, আমরা কথা বলছিলাম যে কাফকাস কিভাবে কাজ করে, কোর্ট প্রসিডিউরটা কাজ করে, চাইল্ড ফোকাসড ওয়েতে কোর্ট ডিসিশন দেয়। আমি আপনাকে এখন যে প্রশ্নটি করতে চাই যে যদি কাফকাস বাবা মায়ের সাথে যোগাযোগ করে, তখন বাবা মায়ের আসলে দায়িত্বটা কি? আমি আরেকটু অ্যাড করতে চাই প্রিভিয়াস প্রশ্নের সাথে, যেটা হচ্ছে যে অনেক প্যারেন্টস ক্লিন হ্যান্ডে আসেন না, তারা চাইল্ডের নিডসটাকে প্রায়োরিটি দেয় না, তাদের নিজেদের যে দ্বন্দ্বটা থাকে সেটার উপরে খুব শক্ত অবস্থানে থেকে না, আমি বাচ্চা, যে লিভিং প্যারেন্ট সে বলে আমি বাচ্চা দেখতে দেবো না, অন্যদিকে আরেকজন ডেসপায়ার থাকে না, আমি তোমাকে ডিস্টার্ব করবো, বাচ্চা নিব আমি, যদিও সে বাচ্চাকে কতটুকু কেয়ার করবে নন লিভিং প্যারেন্টস সেটাকে ফোকাস না করে, নো আই নিড টু হ্যাভ মাই চিলড্রেন অর চাইল্ড টু উইথ মি, মানে কতটুকু আমি কেয়ার করবো সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে আমাকে তোমার কাছ থেকে নিতেই হবে বাচ্চা। সো এই জায়গাটায় কাফকাস যদি প্যারেন্টসদের সাথে যোগাযোগ করে, সেক্ষেত্রে তার কি করা উচিত? থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। ফার্স্ট যেটা প্রথম প্রশ্নটা হচ্ছে যে বাচ্চার ক্ষেত্রে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে যে বাবা এবং মায়ের 50-50 রাইটস থাকে। হ্যাঁ, সো সেটা অনেক সময় এটা ডিফার করতে পারে যে বাবা মা দুজনের সাথেই থাকবে, এবং ইদানিং এটা হচ্ছে যে ফ্যামিলি কোর্টের প্রিন্সিপাল যে অবজেক্টিভ যে দুজনের সাথেই ইকুয়ালি থাকবে। বাট সেটা যদি না হয়, অনেক সময় বলবে যে বাবা মার সাথে থাকবে, বাবার সাথে সম্পর্ক থাকবে। এখানে মায়ের কোনো আসলে রাইট নাই যে বলা যে না, কারণ আমি জন্ম দিয়েছি এই জন্য আমার সব রাইট, বাবার কোনো রাইট নাই, এটা বলা আইনত সেটা ঠিক না, এবং এটা নিয়ে কেয়ারফুল থাকতে হবে। এরকম কথাবার্তা যদি কাফকাসের সাথে হয়, এবং কাফকাস কারণ তারা এরকম অনেক কেস নিয়ে কাজ করে, অনেক ফ্যামিলি অ্যাডভাইজার্স, তারা এক্সপার্ট, কেউ যদি মিথ্যা বলে থাকে এবং আলটিমেটলি তারা যদি সেটা, কারণ এখানে তো কেউ কথা বললে এটার এভিডেন্স দিতে হবে, যেমন পুলিশ রিপোর্ট, ডক্টরস রিপোর্ট, মেডিকেল হসপিটাল রিপোর্ট, পিকচার, এরকম দেখা যায় যে আপনি একজন হয়তো যেটা বলছেন দেখা গেছে বাস্তবে ঠিক উল্টোটা হয়েছে। এরকম হইলে যেটা হবে, কাফকাস আপনাকে সেটা তারা কোর্টকে আবার জানাবে যে বাবা মা এটা বলেছে, বাবা এটা বলেছে, মা এটা বলেছে, কিন্তু আমরা পুলিশ রিপোর্টে দেখেছি আসলে যে এটা বাবার ফল্ট কিংবা মায়ের ফল্ট। এরকম হলে কিন্তু রায়টা অনেক সময় তারা একটা রেকমেন্ডেশন দিবে, অ্যাডভাইস দিবে কথা বলার পরে যে আমরা মনে করি এটা হওয়া উচিত। আপনি যদি কাফকাসের সাথে অনেস্টলি কথা না বলেন, সত্যি কথা না বলেন, অনেক সময় আপনার বিরুদ্ধে ওইটা চলে যেতে পারবে। আরেকটা জিনিস যেটা দর্শক কিন্তু আমাদের অনেকের যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, অনেকে ইংরেজিতে হয়তো ফ্লুয়েন্টলি বলতে পারছেন না কিংবা বুঝাতে পারছেন না, এটা অনেক জটিল একটা দিক। সেক্ষেত্রে যেটা আপনাদের সবসময় করা উচিত, কোর্টের ক্ষেত্রে হোক, কাফকাসের ক্ষেত্রে হোক কিংবা অন্য কারো ক্ষেত্রে, সবসময় আপনার ইন্টারপ্রিটার নিয়ে কথা বলবেন। আপনি অনেক সময় হয়তো হ্যাঁ অনেকে বলতে পারে আমি কনফিডেন্টলি বলতে পারি, কিন্তু এই রকম কমপ্লেক্স সময় অনেক সময় ইন্টারপ্রিটার নেওয়াটা উচিত। সো আপনার এই কাসার ভাই এটার ব্যাপার হচ্ছে যে সময় কথা বলা হবে কাফকাসের সাথে, ইট হ্যাজ টু বি, এভরিওয়ান হ্যাজ টু বি অনেস্ট এবং সত্যি কথাটা বলা উচিত। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। কাসার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি 30 সেকেন্ডসে দর্শকদের কাছ থেকে বিদায় নেন। Inshallah, just my request to parents that are facing this, but also to parents that are every day, just let's always consider our children and try and avoid having conflicts in front of them and resolve things in an amicable way very early. Inshallah. Assalamu alaikum. Thank you. সুলতান ভাই, আপনি দর্শকদের কাছ থেকে বিদায় নেন। আমরা within 30 সেকেন্ড। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। এটাই বলবো যে আপনাদের প্যারেন্টাল কনফ্লিক্ট থাকলেও যে কোনো এরকম যদি আপনারা কোর্টে যান, সেটা চেষ্টা করবেন যে অ্যামিকেবলি সেটেল করে ফেলতে, যত তাড়াতাড়ি অ্যাডভাইস নিয়ে সেটেল করে ফেলা যায় এটা ততই বাচ্চার জন্য ভালো এবং আপনাদের জন্য ভালো। থ্যাংক ইউ।
ইয়েস, সুলতান ভাই এবং কায়সার ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব ডিটেইল বিষয় নিয়ে আলোচনা করলাম, চাইল্ড অ্যারেঞ্জমেন্ট নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটি দেখার জন্য। আমরা বলেছি এই অনুষ্ঠানটি শুধুমাত্র ফ্যামিলি ল বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তবু অনেক প্রশ্ন আসে, আমরা এই উত্তরগুলো দেওয়ারও চেষ্টা করি। আশা করি আমাদের অনুষ্ঠানটি দেখে আপনাদের ফ্যামিলি ল বিষয়ে আপনারা উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি দেখতে থাকুন এবং প্রতিনিয়ত এভরি আদার উইক ফ্রাইডেতে আমরা এই অনুষ্ঠানটি নিয়ে উপস্থিত হই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যে টেক্সটের যে নাম্বারটি দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। শুভরাত্রি।